নমস্কার, শুরু করছি ২১-এর মহরণ। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এই যে তীব্র করোনার আবহের মধ্যেও সপ্তম দফায় ভোট কিন্তু ৭৫.06% অবধি পড়েছে। এই রাজ্যের মানুষ এই যে করোনার তীব্র ভ্রুকুটিকে অগ্রাহ্য করে তারা নিজেদেরকে ঝুঁকি নিয়ে তারা যে ভোট দিয়েছেন, এটা কিন্তু একটা নিঃসন্দেহে গোটা পৃথিবীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলার মানুষ এই সংসদীয় গণতন্ত্রের প্রতি তাদের যে নিষ্ঠা, তাদের যে আনুগত্য, এটাকে কিন্তু নিঃসন্দেহে অনেকেই স্যালুট করবেন। এরকম আজকে করোনার আবহে অনেক রকম ঘটনা রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আর+ নিউজের এক্সক্লুসিভ ছিল যে সেখানে পশ্চিম বর্ধমানে একটি কেন্দ্রে সেখানে ফার্স্ট পোলিং অফিসার তিনি করোনা টেস্ট করতে দিয়েছিলেন এবং তিনি যখন ভোট পর্ব চলছে তখনই তার রিপোর্টটা আসে করোনা পজিটিভ। এরকম কত রকম ঘটনা এবারে হয়ে রয়েছে, যে কারণে মাদ্রাজ আজকে হাইকোর্ট যে ঐতিহাসিক তাদের পর্যবেক্ষণ দিয়েছেন যে এই করোনার জন্য দায়ী থাকবে নির্বাচন কমিশন এবং তাদের অফিসারদের বিরুদ্ধে কেন খুনের মামলা রুজু হবে না, সেই ব্যাপারে স্পষ্টভাবে জানতে চেয়েছে এবং ব্যবস্থা দিয়ে যদি ৩০ এপ্রিলের মধ্যে সঠিক না হয় তাহলে ২ তারিখে কাউন্টিং পর্যন্ত স্থগিত রাখা হবে। কেননা এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতির মধ্যে গোটা দেশ যে একেবারেই প্রস্তুতি নেয়নি সেই ব্যাপারে অনেক বিশেষজ্ঞ মহল, রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন, দেশের বিভিন্ন যারা বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই প্রশ্ন তুলেছেন যে এতটা সময় পাওয়া গেল করোনার যে প্রথম ধাক্কার পর দ্বিতীয় ধাক্কা আসার আগে প্রয়োজনীয় ব্যবস্থাটি কেন নেওয়া সম্ভব হলো না। গোটা দেশ এক আতঙ্কের মধ্যে দিয়ে রয়েছে। তবুও বলবো আতঙ্কের যে পুরোপুরি কারণ নেই, তার কারণ আতঙ্কের ধর্মই হচ্ছে আতঙ্ক। এটা হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে মিউটেশনসের মতো ভীষণ দ্রুত সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে। রাজ্যের ভোট পার্সেন্টেজই এটা প্রমাণ দেয় যে আতঙ্ক কিন্তু শেষ কথা নয়, শেষ কথা হচ্ছে যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করার মতো সিচুয়েশনস। রাজ্যে প্রথমে একটু দেখাবো রাজ্যের একজন বর্ষিয়ান মন্ত্রী, শুধু বর্ষিয়ান নয়, সংসদীয় রাজনীতিতে তিনি সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি হিসাবে এখন গোটা দেশে পরিগণিত হন। ১৯৭২ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন বিধায়ক হিসাবে। তারপর দীর্ঘ পথ পরিক্রমার পর ২০২১ সালে তিনি প্রার্থী। ঠিক কথাই ধরেছেন আপনারা, বালিগঞ্জ কেন্দ্রে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় প্রয়োজনীয় ব্যবস্থা দিয়ে নিয়ে যথারীতি তার নিজস্ব অফিস থেকে আজকে ভোট পর্ব তিনি পরিচালনা করেছেন। গোটা ভোট পর্বে ঠিক কীরকমভাবে ভোট হয়েছে সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছিলাম তার কাছ থেকে। আমাদের সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় তার কাছে গিয়েছিলেন, কি বলছেন তিনি প্রথমে একটু সেই দিকে নজর রাখবো। সপ্তম দফা বিধানসভা নির্বাচন, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, তাকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে। সকাল থেকে বিভিন্ন বুথগুলোতে ঘুরছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। বেশ কয়েকটা বিক্ষিপ্ত ঘটনাও ইতিমধ্যেই ঘটেছে। তবে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলো। দাদা, সকাল থেকে আপনি বিভিন্ন বুথগুলোতে ঘুরছেন, কিরম দেখছেন ভোট গ্রহণ? একেবারে চূড়ান্ত শান্তিপূর্ণ। আমার জীবনে এত শান্তিপূর্ণ ভোট আমি দেখিনি। আমি বালিগঞ্জের কথা বলছি। এবং 100% জায়গাতে শুধু বুথে অন্য কোনো পার্টির কোনো ক্যাম্প অফিস নেই, ফলে আরও শান্তি। এবং আমরা সব জায়গাতেই আমি গিয়ে দেখে এলাম ব্যাপক পরিমাণে ভোট পড়ছে, ভালো পার্সেন্টেজ পড়ছে, লোকেরা নির্বিঘ্নে ভোট দিচ্ছে। এক কথায় ভালো ভোট বলতে যা বোঝায় আমার বালিগঞ্জে তাই হচ্ছে। আর আমি বালিগঞ্জের মানুষ হিসেবে তার জন্য অত্যন্ত গর্বিত। সকাল থেকে বিজেপি প্রার্থী তিনি বারবার অভিযোগ করছেন বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীরা অভিযোগ করছে যে তাদের ক্যাম্প করতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ সম্বন্ধে আপনি কি বলবেন? যদি ক্যাম্প করতে কেউ না দেয় তাহলে আমি এখানে বসে আছি, উনি লোক পাঠিয়ে দিন, আর ওনার যে ছাতা ফাতা যা দেবেন পাঠিয়ে দিন, আমি নিজে গাড়িতে করে গিয়ে সেখানে লোক বসিয়ে দেবো। আমি সুব্রত মুখার্জি বলছি তোমাদের মাধ্যমে যে উনি লোক আর ওনার ছাতা ফাতা সব পাঠিয়ে দিন। যদি কোনো জায়গায় উনি বসতে চান তাহলে আমি নিজে গিয়ে আমার গাড়িতে করে নিয়ে গিয়ে তাদের বসিয়ে দেবো। তাদের নিরাপত্তার
খাবার সব দায়িত্ব আমি নেব। আমি তোমাদের সামনে পাবলিকলি বলছি আমার দায়িত্ব বসিয়ে দেবার। উনি লোক দিন, ছাতা দিন, খাবার দিন, কাগজ দিন, আর আমার এখানে চলে আসুক, আমি নিজে গাড়িতে করে নিয়ে গিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবো এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আমার থাকবে। যদি কিছু অঘটন ঘটে আমাকে যেন তাদের গ্রেপ্তার করে পুলিশ। শুধু মুখে তোমাদের বললে হবে মাল আছে? ওই ছাতা লোক, যে কাজ করার লোক এ আছে, ও কোনোদিন পার্টি করেছে? কোনোদিন পার্টি শুনেছো? কোনোদিন পার্টিতে ও করেছে পার্টি? আমরা বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সাথে কথা বললাম এবং বিভিন্ন বুথে যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে প্রার্থী নিজে বলেছেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী, যে তার যদি বুথ ক্যাম্প করতে না দেওয়া হয় তিনি তার যাবতীয় ছাতা থেকে শুরু করে ফ্ল্যাগ থেকে শুরু করে তিনি এই যে সদর দপ্তর রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী, সেই সদর দপ্তরে এলে তার সব রকম ব্যবস্থা তিনি করে দেবেন। চিত্র সাংবাদিক ইন্দ্রনীল ভাদুরীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। শুনলেন সুব্রত মুখার্জি, তিনি কি কনফিডেন্ট ছিলেন? তার জীবনে এত শান্তিপূর্ণ ভোট তিনি দেখেননি। এটা কি করোনার সৌজন্যে না নির্বাচন কমিশনের কৃতিত্ব এই জায়গায় যে 8টা দফায় ভোট, এটা ক্লান্তিকর দীর্ঘস্থায়ী একটা ভোট, যা নিয়ে রীতিমতো আজকে তো মাদ্রাজ হাইকোর্ট বলা যেতে পারে পোল খুলে দিয়েছে। সেরকম একটা জায়গা থেকে এইরকম একটা বক্তব্য সুব্রতবাবু বললেন যে বিরোধীরা তারপরেও অনেক জায়গাতে বুথে এজেন্ট দিতে পারছে না, এরকম একটা অভিযোগ আসার প্রত্যুত্তরে তিনি কি বললেন আমরা শুনলাম। আজকে দিনভর বিভিন্ন জায়গায় খুব ছোটোখাটো কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেমন মলয় ঘটকের সাথে দুর্ব্যবহার করেছে কেন্দ্রীয় বাহিনী। অনেক জায়গাতে এইরকম যে অগ্নিমিত্রা পল, তিনি সারাদিন প্রচুর তিনি অনেক অভিযোগ জমা করেছেন এবং সেই অভিযোগের প্রত্যুত্তরও এসেছে। এই সমস্ত নিয়ে কোথাও নির্বাচন প্রক্রিয়াটা ছিল, কিন্তু মানুষের ফোকাস তো হচ্ছে এই মুহূর্তে হচ্ছে করোনার দিকে। যদিও করোনা নিয়ে এটা টেকনিক্যাল বিশ্লেষণের জায়গা আজ এই মুহূর্তে নয়। গোটা দেশ এখন করোনার সাথে কিভাবে মোকাবিলা করছে তা আমরা তো দেখালাম, কিন্তু ইত্যবসরে যে বাংলার যে ভোট পর্ব, যে 8টা পর্বে তার 7ম দেখা সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার দিন 8ম দফা। তারপর সকলে দীর্ঘশ্বাস ছেড়ে বলবেন নিশ্চয়ই যাক বাঁচা গেল। এরপর 2 তারিখে আসবে বহু প্রতীক্ষিত সেই হচ্ছে নির্বাচনের ফলাফল ঘোষণা। পলাশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন স্টুডিওতে আমাদের সঙ্গে, অধ্যাপক পলাশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, কামরু চৌধুরী রয়েছেন, যুধাজিৎ মজুমদার রয়েছেন, ডক্টর ঝন্টু বড়াইক রয়েছেন এবং কোহিনুর মজুমদার, প্রত্যেকেই রয়েছেন। সকলকেই স্বাগত জানাচ্ছি। করোনার আবহে বেশিরভাগই হচ্ছেন ভার্চুয়ালি রয়েছেন, সুতরাং কেউ কাউকে ক্রস করবেন না। তার কারণ হচ্ছে এতে টেকনিক্যাল সমস্যা হবে। আমি প্রত্যেকের কাছেই আসবো এবং প্রত্যেকের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রথমে একটু আসবো কোহিনুর মজুমদার, সবচেয়ে ইয়াংগেস্ট এই মুহূর্তের একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। কোহিনুর, এই যে 7ম পর্বের এই যে ভোট এবং এই ভোটের ক্ষেত্রে আজকে মাদ্রাজ হাইকোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কি কোথাও একটা জায়গায় সিলমোহর পড়লো? তোমরা প্রথম থেকে যেটা বলছিলে যে নির্বাচন এত দীর্ঘস্থায়ী নির্বাচন এবং এই নির্বাচন ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে চলছে নির্বাচন কমিশন, কোথাও আজকে তাদেরকে সরাসরি দায়ী করা হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবে কোহিনুর মজুমদার? দেখুন, একটা কথা আমি একটু বলি, আমাদের যারা বাবারা কাকারা ফুটবল খেলা দেখতেন, বলা হতো যে মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান থাকলে, মানে একদিকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান থাকলে একটু টেনে খেলাতো রেফারি, এবং যথারীতি যখন টেনে খেলাতো, সুব্রত ভট্টাচার্য একবার বলেছে যে ইস্টবেঙ্গল মোহনবাগানকে কলকাতার মাঠে বার্সেলোনা হারাতে পারবে না। এটা কথিত কথা ছিল, আমি যদিও নিজে ইস্টবেঙ্গল সমর্থক, কথা বিশ্বাস করি না, কিন্তু এটা কথিত ছিল যে ইস্টবেঙ্গলকে বা মোহনবাগানকে টেনে কলকাতার মাঠে রেফারিরা খেলাতো কলকাতা লিগে। এবার তাতে কি হতো, খেলাটা পুরোপুরি বাজে হয়ে যেত, খেলাটা যেটা দেখার খেলা সে খেলাটা নষ্ট হয়ে যেত। আজকে কিন্তু রেফারি ঠিক তার জন্য গোটা নির্বাচনটা তাদের গ্রস ক্যালাসনেস এবং আনপ্রফেশনাল অ্যাটিটিউডে একটা নির্বাচনটাকে একটা প্রহসনের মাত্রায় নিয়ে গেছে। আমরা ডে 1 বলেছিলাম যে এতদিন ধরে নির্বাচনটা করার কোনো যুক্তি নেই, এটাকে লাস্ট 3টে দফা আপনারা ক্লাব করে একসাথে করুন। নির্বাচন কমিশন কি দেখলো, বিজেপির যেহেতু নির্বাচনে লোক নেই, নির্বাচনের দিন তো একটু গুন্ডাগিরি করতে হবে,
তা নির্বাচনের দিনে লোক নেই গুন্ডাগিরি করার, তাহলে কি হচ্ছে? খড়দার লোকটাকে ব্যারাকপুর নিয়ে যেতে হচ্ছে, ব্যারাকপুরের লোকটাকে নৈহাটি নিয়ে যেতে হচ্ছে, নৈহাটির লোকটাকে নিয়ে যেতে হচ্ছে হালিশহর, আবার সেই লোকই বেলডাঙ্গা যাচ্ছে, আবার সেই লোকই করিমপুর চলে যাচ্ছে। এই একদিনে ভোট হলে তো করিমপুরের লোকটা গিয়ে টালিগঞ্জ আসতে পারবে না, আর টালিগঞ্জের লোকটা গিয়ে সোনারপুর যেতে পারবে না। তো সেই জন্য একদিনে ভোটটা করালো না। দুই, আমরা প্রতিবার বলেছিলাম, বারবার বলেছিলাম নির্বাচন কমিশনের কাছে যে আপনাদের এই যে বাইরে থেকে 3 লাখ লোক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছে, কেন্দ্রীয় বাহিনী কি করেছে? প্রথম দিন এসে একটা মেয়েকে না শ্লীলতাহানি করা হয়, তারপর জুতো পেটা খায়। দ্বিতীয় দিন কি করলো? শীতলকুচিতে গুলি করলো। তৃতীয় দিন কি করলো? বাগদাতে পায়ে গুলি করলো। চতুর্থ দিন কি করলো? একজন পোলিং অফিসারকে মেরে হাসপাতাল পাঠিয়ে দিল। পঞ্চম দিন কি করলো? প্রার্থীদের ঢুকতে দেওয়া হলো না। সেটা কার প্রার্থী? আমি কামরুদা আছে, আমি কামরুদের সঙ্গে, কামরুদা নিশ্চয়ই এটাতে একমত হবেন। আজকে আশুতোষ রাসবিহারী বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ঢুকতে দেয়নি চারুচন্দ্র কলেজের বুথে। আমার প্রার্থী দেবাশিস কুমারকে ঢুকতে দেয়নি। সেমনি সুভাষিস বটব্যালকে ছাতনায় ঢুকতে দেয়নি। প্রদীপ সরকারকে খড়গপুর সদরে ঢুকতে দেয়নি। এরকম একাধিক, যেখানে নির্বাচনের নিয়ম যে একা একজন প্রার্থী তিনি ভেতরে ঢুকতে পারেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই যে গ্রস আনপ্রফেশনাল অ্যাটিটিউড, একদম মানে ব্যাপক আনপ্রফেশনাল অ্যাটিটিউড। আর কিছু কিছু জায়গায় আজকে যেমন রানীনগরে আমার বুথের সভাপতির বাড়িতে গিয়ে, আমার পঞ্চায়েতের সমিতির সভাপতি, তার বাড়িতে গিয়ে ভাতের হাড়ি আছাড় মেরে ভেঙে দিয়েছে। টিভিতে দেখেছি, আমরা নতুন করে কিছু বলার নেই, টিভিতে দেখেছি। মারধর করছে, আজকে ওয়াটগঞ্জে মেরেছে, পাড়ার রাস্তায় বাচ্চারা আড্ডা মারছে একসাথে, সেখানে মেরেছে। নির্বাচন একটা ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে। আপনি বলুন, এই যে 3 লাখ লোক বাইরে থেকে এসেছে, তারা কে পজিটিভ কে নেগেটিভ এটা টেস্ট করতে দিয়েছে স্টেট গভর্নমেন্টকে? সেন্ট্রাল গভর্নমেন্ট টেস্ট করেছে যে না, এই এরা সবাই যারা এসছে তারা গ্যারেন্টেড পজিটিভ? আজকে এটা তো বুঝতে হবে। আমার 10টা স্টেডিয়াম নিয়ে রেখে দিয়েছে, আমার 50টা কলেজ নিয়ে রেখে দিয়েছে যেখানে আমি সেফ হোম করতে পারতাম, সেটা করতে দিচ্ছে না স্টেট গভর্নমেন্টকে। নির্বাচন কমিশন আজকে যেটা বলেছে, আজকে বিজেপির একজন নেতা, তিনি মুখপাত্র, তিনি বলে দিলেন যে অপ্রকৃতস্থ অবস্থায় নাকি মাননীয় সঞ্জীব ব্যানার্জি, চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস মাদ্রাস হাইকোর্ট, তিনি নাকি অপ্রকৃতস্থ অবস্থায় অবজারভেশনটা দিয়েছে। মানে প্র্যাকটিক্যালি অপ্রকৃতস্থ মানে নেশায় অবজারভেশনটা দিয়েছে। এটা বলতে পারে কোনোদিন? এই সঞ্জীব বাবুই তো, সঞ্জীব ব্যানার্জি তো। সঞ্জীব, রাইট, আমি আসবো দুর্গাপুজোর সময় একদমই। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের যখন বিচারপতি ছিলেন, এরকম বহু রায় দিয়েছেন যা বর্তমান রাজ্য সরকারের বিপক্ষে গেছে। কিন্তু এই ধরনের কথা, আমি যুধাজিৎ মজুমদারের কাছে আসবো, বিজেপি নেতা। যুধাজিৎ, আজকে নির্বাচন কমিশন কোহিনূর যেটা বলছে যে একেধারে আনপ্রফেশনাল এবং হচ্ছে, হ্যাঁ ঠিক আছে যুধাজিৎ। দেখুন তৃণমূলের মুখপাত্র আমার বন্ধু কোহিনূর যেটা বললো, একটা কথা ঠিক, আমি ওয়েস্ট বেঙ্গল সাপোর্টার, সুতরাং সেটা একটা ভালো পয়েন্ট। বাট সেটা ছাড়া বাকি পয়েন্টে তৃণমূলের যেটা বুঝতে হবে যে দেখো, তোমরা কিছু মানুষকে সব সময়, আর সব মানুষকে কিছু সময় বোকা বানাতে পারো, বাট সব মানুষকে সব সময় বোকা বানাতে পারো না। ফার্স্ট যেটা প্রবলেম, যে তৃণমূল যেহেতু এখানকার সমস্ত স্টেট মেশিনারিগুলোকে কন্ট্রোল করে, ওরা ভাবে সারা পৃথিবীটাও সেভাবে চলে। ওরা বোঝে না যে ইলেকশন কমিশন একটা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কোনো যোগসংযোগ নেই। দে হ্যাভ ডান দেয়ার ওন যে জুরিসডিকশন, কত ফেজে হওয়া উচিত। এবং সত্যি কথা বলতে গিয়ে কেন একমাত্র বেঙ্গলে 7th ফেজ হলো, সেটা তো আমার বন্ধু প্রশ্ন করলো না। 7th ফেজে করতে হলো বাংলাতে কারণ, বা 8th ফেজে করতে হলো যে জাস্ট বিকজ বাংলার যে পলিটিক্যাল ভায়োলেন্স হয়, দিস ইজ আনপ্যারালাল। ওয়ার্ল্ড হ্যাজ টেকেন আ নোট। বিবিসি থেকে শুরু করে, ফক্স থেকে শুরু করে পৃথিবীর সমস্ত নিউজ মিডিয়া এই বেঙ্গলের যে পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, স্টেট ইলেকশনে উই হ্যাভ সিন যে কি ধরনের ভায়োলেন্স এরা করে। সেই জন্য একটা আনপ্রেসিডেন্টেড স্টেপ নিতে হয়েছিল, যে বাকি স্টেট নিতে হয়নি। এটা আমাদের লজ্জা, আমাদের কারেন্ট গভর্নমেন্টের লজ্জা। যেরকম তারা কয়েকদিন আগে অলমোস্ট জেনারেল ডায়ারের মতো জালিয়ানওয়ালা বা ঘটনা ঘটনাগুলো বাগদাতে মানুষকে মারলো, পুলিশকে লেলিয়ে দিল, সেরকম একের পর সমস্ত মেশিনারিগুলোকে এরা হাতে নিয়ে আসে। সেই জন্য তারা ভাবে হয়তো ইলেকশন কমিশনও করেন না। ইলেকশন কমিশন ইন্ডিপেন্ডেন্ট বডি, দে হ্যাভ টেকেন এ ডিসিশন রাইট নাও সাডেনলি আফটার ইলেকশন স্টার্ট, মাঝখানে হট করে এই কোভিড সিচুয়েশন ক্রিয়েট বা এই ঘটনা ঘটেছে, সাডেনলি একটা প্যান্ডামিক অনেক বেশি রকমের স্প্রেড করছে, অ্যান্ড দে হ্যাড টু টেক আ চয়েস কি করা যেতে পারে, কোনটা মোর অপটিমাইজিং হবে, কোনটা মোর প্র্যাকটিক্যাল হবে, অ্যান্ড অল দ্যাট। ইন বিটুইন আজকে মাদ্রাস হাইকোর্টের যে বক্তব্যটা এসছে, এগেইন
দ্যাট ইজ নট ফ্রম সুপ্রিম কোর্ট, মাদ্রাজ হাইকোর্ট হ্যালো ভদ্রলোক বলেছে, সেটাকে প্রফেসর লিখুন suddenly they are trying to create a story out of narrative. এটাই হলো তৃণমূলের প্রবলেম। Okay. আমার বন্ধু আপনি দেখবেন ও কিভাবে হ্যাঁ। আমি 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 আসবো কেয়ালে জুদাজিদে আসবো পরবর্তী সময়। সীমানা বাঁচায়, দিস ইজ হোয়াট, উনি কি পাকিস্তানের বেশ, শুনলাম জুদাজিদ মজুমদার আপনার বক্তব্য আমি শুনলাম, দ্রুত সবার বক্তব্য একটু করে শুনে নেব, তারপর অবশ্যই না কইনুন আসবো। আমি একটু ঝন্টু বড়াইক, ডক্টর ঝন্টু বড়াইক, আমি আপনার বক্তব্য একটু শুনে নেব। নির্বাচন কমিশন নিয়ে বহুদিন ধরেই বক্তব্য আসছে। আপনারা তো কোভিড কেস লুকিয়ে রেখেছিলেন কার্পেটের তলায় এতদিন ধরে, বাংলাকে তো শেষ করেছেন আপনারা। আপনাদের কোনো অধিকার, আপনি 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 কে, আপনি ডিপ্লোমেসি। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। ঝন্টু বড়াইক, হ্যাঁ ঠিক আছে জুদাজিদ। ঝন্টু বড়াইক, আপনি শুনতে পাচ্ছেন? ইউএস এর প্রেসিডেন্ট কি বলেছে জানো তুমি? ইউএস প্রেসিডেন্ট কে বললো পাচ্ছে না। দেখো তোমরা আচ্ছা ঠিক আছে, আমি শোনো ভাই, শোনো তৃণমূল চাল চুরি করে বলে তোমরা ভেবো না সবাই। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, 7 দফা হয়ে গেছে, চাল চুরি, গম চুরি, তারপর হচ্ছে পিএম কেয়ারস ফান্ড, সমস্ত কিছু নিয়ে জনগণের যে রায় ইভিএম বন্দী হয়েছে। আমি একটু দুজনকে থামতে বলবো। ঝন্টু বড়াইক, হ্যাঁ বলুন। সুজিত বাবু, আলোচনাটা একটা বুদ্ধিদীপ্ত জায়গা থেকে ভাবনার সম্ভাবনা থাকতে পারে। প্রথম কথা, মাদ্রাজ হাইকোর্টের যে ওপিনিয়ন, আমি ওপিনিয়ন বলছি, তাকে সম্মান করেই বলছি, তার দুটো অ্যাসপেক্ট আছে। একটা অ্যাসপেক্ট হচ্ছে সাংবিধানিক অ্যাসপেক্ট, দ্বিতীয় হচ্ছে একটি প্যান্ডেমিক সিচুয়েশনের আইন আছে আমাদের 1897 সালের, মোস্ট প্রবাবলি তার দুটো অ্যাসপেক্ট। 1897 সালের যে প্যান্ডেমিক রাইটস অ্যাক্ট, যেটা ব্রিটিশদের সময় আমাদের ভারতবর্ষে ইম্পোজ হয়েছিল, সেই মোতাবেক সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিংবা ভারতবর্ষের কোনো জনস্বার্থের সাথে যুক্ত যে কোনো প্রতিষ্ঠান এই ধরনের সুপরামর্শ দিতে পারে। এটা তো অস্বীকারের জায়গা নেই যে ভারতবর্ষ পৃথিবীর অন্যতম একটি নির্বাচন কমিশন, যেখানে আমরা জানি যে টিএন সেশন কিংবা পরবর্তীকালে এমএস লিংডোর দ্বারা চালিত হয়েছিল, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকেও আমাদের থেকে সুপরামর্শ নেওয়া হতো। ফলে এদের একটা ব্লুপ্রিন্ট থাকার কথা ছিল, তারা রাখেনি। এটা যেমন ফার্স্ট পার্ট। দ্বিতীয় পার্ট, সংবিধান কি বলছে? সংবিধান কি হাইকোর্টকে এই ধরনের পারমিসিবিলিটি দিচ্ছে যে একটা স্বশাসিত সংস্থা, যেটা ভারতবর্ষ কেন পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে একটা স্তম্ভ বলা যায় নির্বাচন কমিশন, তাকে এই ধরনের সরাসরি নির্দেশনামা দিতে পারেন? সংবিধান কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই ধরনের অবজারভেশন সে করতেই পারে, কিন্তু কোনোভাবে হাইকোর্টের এই ধরনের কোনো অ্যাক্টিভিটি নির্বাচন সম্বন্ধীয় তাতে হস্তক্ষেপ করতে পারে না। তৃতীয়, আমি বিজেপির যিনি ভদ্রলোক বললেন তার কথাতে আমি একটু বলছি, ধরে নিন আমরা 8 দফায় ভোট করলাম না, লাস্ট ইলেকশন আমরা 7 দফায় করেছিলাম, আমরা করিনি, করতাম না, তাহলে কি আমরা অনেক বেশি মানুষের জীবনহানি, যেটা রাজনীতির সংঘর্ষ আমাদের, যেটা 60 দশক থেকে একটা ট্র্যাডিশন, সেটা আটকাতে পারতাম? সেটা কি সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক বা বিরোধীরা অঙ্গীকারবদ্ধ করতে পেরেছিল? যদি করতে পারতো, আপনারা হাইকোর্টকে দোষারোপ, নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন, তার আগে এই আলোচনাগুলো কিন্তু জায়গা থাকবে। দ্বিতীয়, মাথায় রাখুন এই মুহূর্তে আর নট ফ্যাক্টরটা পশ্চিমবঙ্গে অন্যান্য করোনার আবর্তে যারা প্রচন্ডভাবে এই মুহূর্তে আক্রান্ত তাদের চাইতে অনেক নিচে, অর্থাৎ পশ্চিমবঙ্গ করোনায় এখনো অনেকটা সেফ জোনে। অথচ নির্বাচন হচ্ছে কটা রাজ্যে? 5টা রাজ্যে, যার মধ্যে 404টি বিধানসভায় ভোট হয়ে গেছে 1 বা 2 দফায়, আর আমাদের এখানটা 8 দফায় ভোট হচ্ছে। আমাদের এই 5টা রাজ্যের মধ্যে কিন্তু করোনা চিত্রটা অনেকটাই কম। বাকি যে রাজ্যগুলো এখন করোনা একদম সুনামি রূপ নিয়েছে, সেখানে কিন্তু কালে বিকালে ভোট হয়নি। অর্থাৎ মাননীয় মাদ্রাজ হাইকোর্টকে কারা কিভাবে তাদের ভিউ জমা দিয়েছে তার উপরে কিন্তু আমার মনে হয় এই ধরনের ভার্ডিক্টটা নির্ভর করেছে। কারণ হাইকোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে এই ধরনের কিছু করে না, আমার কাছে তথ্য জমা পড়ে, বাদানুবাদ হয়, বিভিন্ন লজিক প্লে করে, তারপরে একটা সে ভার্ডিক্ট পেড করে। তা না হলে দেখুন এই মুহূর্তে মহারাষ্ট্রে ভয়ানক পরিস্থিতি, দিল্লি ভয়ানক পরিস্থিতি, দিল্লি কবে ভোট হলো? অর্থাৎ আমি আসবো আমি একটু পলাশ বাবুর কাছে আসছি। ঝন্টু বড়াইক, এটা ঠিক কথা, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে হাইক নেই, অতটা নেই, কিন্তু 15 তারিখ অবধি কিন্তু না যাওয়া পর্যন্ত বহু ডাক্তাররা কিন্তু বলেছে এটা কিন্তু টপে পৌঁছবে।
এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রথম দিন থেকে আপত্তি, এবং মুখ্যমন্ত্রী প্রায় প্রত্যেকটা মিটিংয়ে বলেছেন 8টা দফায় এই ভোট। এটা কিন্তু আমার মনে হয় কোথাও এটা সায়েন্টিফিক্যালি হয়নি, এটা সায়েন্টিফিক ডিসিশন নয়। 2019-এ উনি প্রতিবাদ করেছিলেন, 16-তে প্রতিবাদ করেছিলেন। অর্থাৎ প্রতিবাদটা শুধু যদি শাসক দলের থেকে হয় তা হবে না, সর্বদলীয় বৈঠকের কথা আমি বলেছি। এক্স্যাক্টলি এটা এখন একটু কঠিন জায়গায় গিয়ে পৌঁছেছে ব্যাকপা, কেন যে এবারে তো নির্বাচনটা হচ্ছে একেবারে করোনার আবহের মধ্যে নির্বাচন। সুতরাং যে পণ্ডিত বর যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, তারা গিয়ে নির্বাচন কমিশনকে, আমি এটা বারবার বলছি যে কোনো ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ বলতেন একটা সায়েন্টিফিক ব্রেন এবং অ্যাপ্রোচ, এবং হচ্ছে সেই জায়গায় কিন্তু কোথাও প্রশ্নটা থেকে গেল, এবং এই প্রশ্নটা কিন্তু ভবিষ্যতে যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে সমাজতত্ত্ব নিয়ে যারা ঘাটাঘাটি করেন তাদের কাছে এটা রেফারেন্সিয়াল হিসাবে থেকে যাচ্ছে। আমি আসবো পলাশবাবুর কাছে, তারপর থাকবে এটা অবশ্যই প্রশাসনিক অ্যাসপেক্টও একটা বড় ধরনের, ডেফিনেটলি আমরা কোনো ব্লুপ্রিন্ট রাখিনি কেন? পলাশবাবু, পলাশবাবু একটু মনে হয় কিছু যান্ত্রিক ত্রুটি হচ্ছে। হ্যাঁ, আমি আপনার কাছে আসছি। কামরু চৌধুরী। সুজিত, আমার আওয়াজটা শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে দেখুন, এতক্ষণ আলোচনা শুনলাম শাসক দলের এবং বিজেপির যে যুদ্ধজিৎ বাবু রয়েছেন, এদের সমস্যাটা কি আছে জানেন তো? এরা প্রবলেমটা কি ডিনায়াল মোডে সবসময় থাকে। আমি বারবার এই কথাটা আপনার চ্যানেলের মাধ্যমে বলার চেষ্টা করেছি, এবং যে আজকের যে অবজারভেশনটা, এটা একটা নজিরবিহীন একটা অবজারভেশন মাদ্রাজ হাইকোর্টের। তারপর যদি আমি থাকতাম, যদি আমি আমার পার্সোনাল বলছি, যদি আমি নির্বাচন কমিশনার হতাম, আমি ইমিডিয়েটলি পদত্যাগ করে দিতাম। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আমরা বিরোধী দল হয়ে বারবার বলেছি বাংলাতে সুষ্ঠু নির্বাচনের জন্য 8 দফা ফেজ, 10 দফা ফেজ, 5 দফা ফেজ করা প্রয়োজন, তাহলে করবেন। কিন্তু যা ভূমিকা আমরা সেন্ট্রাল ফোর্সের দেখলাম এবং ইলেকশন কমিশনে এইবার দেখলাম, মাচ ইজ লেফট টু বি ডিজায়ার্ড। এটা হচ্ছে আসল প্রশ্ন, যে আজকে 7 ফেজ আমরা পেরিয়ে গেলাম। পেরিয়ে যাওয়ার পরও আমরা যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন কয়েকটা ভূমিকা, মানে কয়েকটা ডিসিশন নিয়েছে, সেটা ক্লিয়ারলি একটা রুলিং, একটা বিরোধী পার্টির ফেভারে কিন্তু সবকটা ডিসিশন গেছে। যেরকম একটা উদাহরণ দেই আমি, যখন 72 আওয়ার সাইলেন্ট পিরিয়ডটা বললেন মেগা র্যালি হবে না, এবং সকাল 10টা থেকেই সন্ধ্যা 7টা অবধি শুধু র্যালিগুলো পারমিশন দেওয়া হলো। এই ক্ষেত্রে আমাদের অবজেকশনটা কি হলো? আমাদের তো স্টার ক্যাম্পেনাররা সবাই বন্ধ হয়ে গেছিল আসা। স্টার ক্যাম্পেনাররা হেলিকপ্টার মুভমেন্ট সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা সানসেট লিমিটেশন অবধি করতে পারে। কিন্তু এই জায়গাটা দেখা গেল যারা বিরোধী দল আছে ওদেরকে ডিসঅ্যাডভান্টেজে ফেলে দিল এই নির্বাচন কমিশন। কারণ আমাদের মেইন মিটিং মিছিল সব সন্ধ্যার ইফতারের পর, এই রমজান মাসের ইফতারের পর কিন্তু আমাদের মিটিং মিছিলগুলো সব অ্যারেঞ্জ করা ছিল, সব কটা আমাদের আর করতে পারলাম না। দুপুরবেলা যেই জায়গাটায় 40 ডিগ্রি প্রায় ছোঁয়াচো টেম্পারেচার, সেই জায়গাটা মিটিং কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয়নি। কারণ আমরা 5টা 5 স্টার হোটেল আমরা বুকিং করে আমাদের নেতৃত্বকে রাখতে পারিনি। আমরা 10টা হোটেল রাজারহাটে আমরা করতে পারিনি। আমরা হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল আমরা বুকিং করতে পারিনি। আমরা বেহালা ফ্লাইং ক্লাবে 10টা হেলিকপ্টার আমরা রাখতে পারিনি। আমরা যেটা করতে পেরেছি, ডোর টু ডোর গিয়ে ক্যাম্পেনিং করেছি। তাতে হয়তো আমাদের এইবার সংযুক্ত মোর্চার হয়তো আমরা অ্যাটিটিউড মানুষের কাছে আমরা দিতে পেরেছি এই শাসক দল দুটো, কেন্দ্রীয় শাসক দল এবং রাজ্য শাসক দলের বিরোধিতায়। কিন্তু আলটিমেটলি সুজিত দা, আজকের যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে রায়টা দিল, আজকে রায় না অবজারভেশন যেটা দিয়েছে, তারপর কিন্তু নির্বাচন কমিশন এখনো দলদাস হয়ে কাজ করে, তাহলে এটা কিন্তু ভারতের গণতন্ত্রের অনেক মানে কালো দিন বলা যায়। এটা দলদাস হয়ে কাজ করছে, এটা আপনার অবজারভেশন এবং বক্তব্য। পলাশবাবু, হ্যাঁ, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ। বিষয়টা হচ্ছে যে যেটা বলতে চাইলেন যে এই মুহূর্তে হাইক নেই, আমরা কিন্তু কেউ জানি না যে আগামী দিন, আগামী কাল কি পরিস্থিতি হতে যাচ্ছে। তার কারণ নির্বাচন কমিশন যেটা বলেছেন
যে অনেক দিন পরে তাদের বোধোদয় হলো যে 500-র বেশি মানুষজনদেরকে নিয়ে সভা করা যাবে না। তাহলে 500টা আমি ধরে নিচ্ছি, তাদের নির্বাচন কমিশনের মতে 500টা খুব বেশি নয়। কেন এলো আমি জানি না, কারণ সংক্রমণটা একজনের থেকে আরেকজনের মধ্যে, দুজনের মধ্যে হতে পারে, 50 জনও হতে পারে, 5000ও হতে পারে। 500টা কোথা থেকে পেলেন আমার জানা নেই। এই 500টা কেন, এটা এক নাম্বার। দ্বিতীয়ত, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যে সভাগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায়, 500 নয় 5000, 50,000, কিছু জায়গায় মানে রাস্তায় লোক দাঁড়িয়ে যাচ্ছে যে কিছু সেলিব্রিটিকে দেখার জন্য। ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে যাচ্ছেন এমনটা নয়, কিন্তু সেলিব্রিটিকে দেখার জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছেন মানুষকে দেখবেন বলে। এই যে জায়গাটা তারা এখনও করে যাচ্ছেন, এবং নির্বাচন কমিশনকে বা পুলিশকে হস্তক্ষেপ করতে হলো এক জায়গায়, একজনের বিরুদ্ধে এফআইআর করতে হলো মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে, যে কেন তিনি সেরকম সভায় গেছেন। এই যেমন গতকালও আমরা দেখেছি, আজকেও আমরা দেখেছি যে সভা হয়েছে বিভিন্ন জায়গাতে। এটা লজ্জার, এবং নির্বাচন কমিশন চোখে ওই বলে না ঠুলি পরে বসে আছেন, সেরকম নয় তো, মানে দেখেও দেখছেন না। এইটা কেন দিনের পর দিন, এবং সেই কারণেই আজকে কিন্তু থাপ্পড়টা খেতে হয়েছে আপনার মাদ্রাজ হাইকোর্টের থেকে, যে আপনারা কি করছেন, আপনাদের বিরুদ্ধে খুনের মামলা হওয়া উচিত। এই জায়গাটা বোধহয় ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষেত্রে সবথেকে লজ্জার দিন, কারণ এই কথাটা তাদের শুনতে হচ্ছে একটি হাইকোর্টের বিচারপতির থেকে। কারণ যেটা বারবার আমরা বলছি যে কোর্ট আনকোর্ট সাংবিধানিক সংস্থা এবং নিরপেক্ষ সংস্থা, এই দুটো জায়গাতেই কিন্তু আজকে প্রশ্ন তুলে দিয়েছেন যে নিরপেক্ষতা কতটা বজায় আছে, এটা কিন্তু মাদ্রাজ হাইকোর্ট প্রশ্ন তুলে দিয়েছেন। এবং সেই কারণেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা ভোট মিটে গেলে সুপ্রিম কোর্টে যাব এর বিরুদ্ধে, কারণ এর যে নিরপেক্ষতা সাংবিধানিক অধিকার নির্বাচন কমিশনের ছিল, সেইটা তারা কতটা পালন করছেন কিনা সেটা সুপ্রিম কোর্ট বিচার করবেন। এই জায়গাটাতে মানুষ দেখতে পাচ্ছেন। আজকে কোহিনুর বলছিলেন যে বিভিন্ন জায়গাতে আমরা টেলিভিশনের পর্দায়, আপনারা সাংবাদিকরা দেখছেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদেরকে আটকানো হচ্ছে। আটকাচ্ছে কে? সিআরপিএফ জওয়ানরা। কেন আটকাবেন? এই অধিকার তাদের কে দিয়েছে? এবং তুমি দেখেছো নিশ্চয় মলয়বাবুকে রীতিমতো ধাক্কা দিল। এক্স্যাক্টলি। তাহলে এই অধিকারগুলো আসলে মুশকিলটা কি বলুন তো, নির্বাচন কমিশনের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি ব্যবহার করছে। আমি অন ক্যামেরা বলতে বাধ্য হচ্ছি, বিভিন্ন জায়গা যা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই সিআরপিএফ জওয়ানদেরকে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, এবং এর বিরুদ্ধেই কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ সাংঘাতিকভাবে বিরক্ত। যে কারণে আজকে এই করোনার আবহে বারবার যেটা বলা হয়েছিল, লাস্টে 2 বা 3টে ফেজ যদি এক জায়গায় করা যেত, যেখানে বলা হচ্ছে আপনারা পুরোটা নির্বাচনের যে প্রচার বন্ধ করে দিন, খুব ভালো কথা। নির্বাচনটা যদি 2টো একসাথে করা যেত, 3টে একসাথে করা যেত, তাতে যে পরিমাণ মানুষের অ্যাফেক্টেড হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, সেটা কিন্তু অনেকটাই কমানো যেত। এইটা কিন্তু নির্বাচন কমিশন করতে পারলেন না। নির্বাচন কমিশন বললেন 500 জনকে নিয়ে সভা করুন। কখন করতে বললেন? যখন মাননীয় প্রধানমন্ত্রী বললেন, ভারতীয় জনতা পার্টির নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন যে আমি আর পশ্চিমবঙ্গে যাচ্ছি না, ভার্চুয়ালি সভা করব। তারপরে উনি বললেন, আমরা নির্বাচন কমিশন বলছে আর সভা করবেন না, 500 নিয়ে করুন। তাহলে এই যে মেরুদণ্ডহীনতা, যে স্পাইনটা থাকার কথা, যেটা নির্বাচন কমিশনকে আগের দিন বলেছেন হাইকোর্ট, যে আপনারা সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনার টিএন সেশনের 1% করে দেখান, এটাই তো আজকে ব্যর্থতা নির্বাচন কমিশনের। এটাই কিন্তু বুঝতে হবে আগামী দিনে নির্বাচন কমিশন কিভাবে কাজ করবেন। যুধাজিৎ মজুমদার, দেখুন, একটা কথাই বারে বারে এখানে 2-3টে পয়েন্ট আমি শুনছিলাম। ফার্স্ট থিং হলো যে মানুষকে বুঝতে হবে নির্বাচন কমিশন অ্যান্ড বিজেপি পলিটিক্যাল পার্টি আর নট সেম এন্টিটি। বিজেপি রাজনৈতিক দল, আপনার নির্বাচন কমিশন একটা কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল এন্টিটি ছিল। আমি শেষ ওটাই করিনি, দুঃখের, ওটা ছিল, ওটাই দুঃখের। আমি শেষ করিনি। লেট মি ফিনিশ। আপনার সময় আমি বলিনি। প্রবলেমটা হলো যে টিপিক্যাল তৃণমূল কংগ্রেস বলুন, এদের মেন্টালিটিটা, এরা যেহেতু এতদিন ধরে এই আদার অর্গানাইজেশনগুলোকে সবসময় কন্ট্রোল করে এসছে, এরা ভাবে দুনিয়াটা হয়তো এভাবেই চলে, কিন্তু আসলে নয়। সুতরাং এরা যেটা চাইছে, এটা একটা ভিক্যারিয়াস প্লেজার, যে নির্বাচন কমিশনকে মাদ্রাজ হাইকোর্ট ভৎসনা করলো বা একটা ওপিনিয়ন দিল, সেটা নিয়ে অ্যাজ ইফ বিজেপির এগেনস্টে গেছে। আরে এখানে বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, যখন নির্বাচন কমিশন এই ইলেকশন ডেট ঘোষণা করেছে, সমস্ত কিছুর সময় সমস্ত পলিটিক্যাল পার্টির সঙ্গে বসা হয়েছিল ডেমোক্রেটিক্যালি। ঠিক আছে, শুনেছি, বুঝেছি। কোহিনুর, সত্যি তো বিজেপি পলিটিক্যাল এন্টিটি এবং হচ্ছে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক এন্টিটি। কোথাও তাহলে প্রশ্নটা বিজেপির বিরুদ্ধে আসছে কেন? এই প্রশ্নটাই যুধাজিৎ বাবু বলতে চাইছেন এখন। একদম আসছে। একদম ছোট্ট করে বলি,
সেটা হচ্ছে ধরুন একদম আমার সামনে কেউ বলবেন না আমি কাউটাই বলি, আচ্ছা কামরুদাদা একটা সমস্যা হচ্ছে আব্বাস সিদ্দিকীকে ডিফেন্ড করা নিয়ে, অসুবিধার মধ্যে পড়ছে, কমপ্লেক্সের মধ্যে পড়ছে, কিন্তু একটা কম্পালশনে গিয়ে ডিফেন্স, আমরা হলেও ডিফেন্স করতে হতো কারণ কি আমাদের জোট সঙ্গী বলে। আজকে দুপুরবেলা যখন মাদ্রাস হাইকোর্ট এই পর্যবেক্ষণটা দিয়েছে, অবজারভেশনটা দিয়েছে, তখন বিজেপির সম্মানীয় মুখপাত্র তিনি মাদ্রাস হাইকোর্টের চিফ জাস্টিস সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে ইনি অপ্রকৃতস্থ হয়ে এই রায়টা দিয়েছেন। বিজেপির তো কোনো দায় নেই, কামরুদাদের দায় আছে সিপিএম বা আব্বাস সিদ্দিকীকে ডিফেন্ড করে। আমাদেরও যদি কোনো জোট সঙ্গী ছিল, আমাদের এসইউসিআই ছিল, কংগ্রেস ছিল, আমরা সেখানে ডিফেন্স করতাম। তাহলে কি বিজেপি, আমরা তো কেউ বলিনি ডিফেন্স করতে, আমাদের কারোর কিছু নেই, কিন্তু আমি দেখলাম যে একদম পজিটিভলি ফ্রন্ট ফুটে খুব র্যাডিক্যালি বেশ। এসে শ্রমিক বাবু ডিফেন্স করতে হলো নির্বাচন কমিশনকে, এবং পাল্টা অ্যাটাক করে একদম অমিতাভ লালা বাংলা ছেড়ে পালার থেকেও আরো নিম্ন রুচির আক্রমণ, যে বিচারপতি তিনি অপ্রকৃতস্থ অবস্থায় রায় দিয়েছেন বা অবজারভেশন দিয়েছেন। যুধাজিৎ বাবু এটা আপনি বললে তো লাভ নেই, আপনার দলের নেতারা বারবার গিয়ে নির্বাচন কমিশনকে ডিফেন্স করছে। কেন ডিফেন্স করছে? তাদের দায় নয়, ইট ইজ নট দেয়ার ডিউটি। শ্রমিক বাবু ইজ ভেরি মাচ বিজেপির মুখপাত্র, নট নির্বাচন কমিশনের মুখপাত্র। তার দায় কি? হোয়াট, ইট ইজ নট হিজ রেসপন্সিবিলিটি, ইটস নট হিজ পার্ট। তা ওকে করতে হচ্ছে কেন? কারণ এটা মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচন কমিশন বিজেপির জোট সঙ্গী হিসাবে কাজ করছে, তাই বিজেপিকে নির্বাচন কমিশনকে ডিফেন্স করতে হচ্ছে, নির্বাচন কমিশনকে বিজেপির হয়ে কাজ করতে হচ্ছে, এটা পরিষ্কার দাঁড়িয়ে গেছে। দেখো তোমরা যখন সিআরপিএফ কে বলেছিলে তখন আমরাও সিআরপিএফ কে ভালো বলতে আমাদের, দেখো তোমাকে বুঝতে হবে, তুমি আমায় বলতে পারো সিআরপিএফ কে কেন তুমি ডিফেন্ড করেছিলে, একদিকে তোমার নেতৃত্ব বেশ, সিআরপিএফ। আমরা প্রাথমিক পর্যায়ে মানে শুনলাম, তবে আজকে এই ধরনের হওয়া পর বিকেলবেলা ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি জানিয়েছেন সপ্তম দফায় মানে ষষ্ঠ দফার মধ্যে প্রয়োজনীয় তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছেন, সপ্তম অষ্টম দফায় তারা এখন লিড নিচ্ছেন, অর্থাৎ 147+ দিকে লিড নিচ্ছেন। সত্যি কি তাই? অষ্টম দফা বাকি আছে, আমি প্রত্যেকের কাছে শুনবো। আপাতত একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।